ওকে, আমি একটু ব্রাজিল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ব্রাজিলের লাস্ট ম্যাচ পারফরমেন্সটা আমরা সবাই দেখেছি, 3-0 গোলে মেবি জিতেছে ব্রাজিল। কিন্তু ব্রাজিলের যে তারও আগের ম্যাচ, প্রথম ম্যাচ ছিল, সেই ম্যাচের তুলনায় লাস্ট ম্যাচের পারফরমেন্সটা আসলে কতটা ইমপ্রুভ ব্রাজিল করেছে, এই একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আসলে তারা বর্তমানে যে তাদের যে টিমটা রয়েছে, তার শিরোপা দলে কতটা এগিয়ে আছে। এটা আসলে বলা খুব টাফ, কারণ ব্রাজিলের যে টিম, এই টিমকে আপনি একেবারে ফাইনালে দেখতে পারবেন এটা বলা ক্রীড়া সাংবাদিক হিসেবে আমাদের জন্য বলা কঠিন। কারণ ব্রাজিল প্রথম যে ম্যাচটা খেলেছে মরক্কোর বিপক্ষে, ব্রাজিল র্যাঙ্কিংয়ে 6, মরক্কো 7, দুটো সমমানের দলের মধ্যে খেলা হচ্ছে এবং ব্রাজিল সেই ম্যাচটাতে ড্র করেছে। এরপরে একটা আপসেট তৈরি হয়েছিল ব্রাজিল আসলে কত দূর যাবে। পরবর্তীতে হাইতির বিপক্ষে যে ম্যাচটা হয়েছে, আমি যদি ভুল না করি হাইতি র্যাঙ্কিং এর 80 নম্বরের কাছাকাছি, 83 নম্বর মেবি এরকম। তো কোথায় মরক্কো আর কোথায় হাইতি? হাইতির বিপক্ষে আপনি 3-0 গোলে জিতেও যে আপনি খুব বেশি স্বস্তিতে আছেন সেটা বলার সুযোগ নেই, কারণ পরবর্তীতে আপনাকে জর্ডানের বিপক্ষে খেলতে হবে। জর্ডান কিন্তু হাইতির চেয়ে ভালো টিম, তো এটা আপনাকে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে হবে। এবং স্কটল্যান্ডের বিপক্ষে যে বিষয়টা হবে, আসলে স্কটল্যান্ড তাদের নিঃসন্দেহে তারা চাইবে ব্রাজিলকে আসলে হারাতে, কারণ তারা ড্রয়ের জন্য খেলবে না, তাদের সেই সামর্থ্য রয়েছে এটাও বলতে হবে, কারণ স্কটল্যান্ড টিমকে আমরা আসলে জানি তারা কেমন খেলে। আর ব্রাজিলের যে বিষয়টা আপনি বললেন যে আপনার যে প্রশ্নটা ছিল আর কি, যে ব্রাজিল আসলে কেমন করবে, এখন এটা নির্ভর করছে হচ্ছে আসলে ব্রাজিলের অ্যাটাকাররা আসলে কেমন করে। আমরা যদি দেখি যে গতকালকে আমরা দেখলাম ভিনিসিয়াস তিনি ভালো করেছেন, মাতিউস কুনহা তিনি ভালো করেছেন, দুশ্চিন্তার জায়গা রয়েছে রাফিনহা, তিনি পরবর্তী ম্যাচটা খেলতে পারছেন না। এটা খুব একটা হার্ড ছিল না, মানে হাইতির সঙ্গে ব্রাজিল জিতবে এটা প্রত্যাশিতই ছিল। এবং অতীত পরিসংখ্যান যদি আপনি দেখেন, এর আগে হাইতির সঙ্গে ব্রাজিল 3-4টা ম্যাচ খেলেছিল এবং 4টা ম্যাচে তাদের ওভারঅল গোল ছিল 17টা, আর সেখানে মাত্র একটা গোল ছিল হচ্ছে হাইতির। তো কোথায় হাইতি কোথায় ব্রাজিল? ব্রাজিল জিতবে এটা প্রত্যাশিত ছিল, তবে ব্রাজিলকে ছন্দ ধরে রাখতে হবে এবং আরো ভালো ফুটবল খেলতে হবে। হাইতির বিপক্ষে আপনি যে ফুটবল খেলেছেন, এই ফুটবল খেলেও আপনি আসলে নকআউট পর্বগুলো যখন শুরু হয়ে যাবে, তখন আপনার জার্মানির বিপক্ষে কিংবা ফ্রান্সের বিপক্ষে বা নেদারল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচ পড়তে পারে। তো সেই ম্যাচগুলোতে আপনি কি করবেন? তখন তো আসলে আর আপনার ব্যাকফুটে যাওয়ার সুযোগ নেই। আপনি যে রিসোর্স থাকবে, যারা সুস্থ থাকবে তাদেরকে নিয়ে আপনার এগোতে হবে। তো আপনার পরিকল্পনা খুব আঞ্চলিক নিশ্চয়ই নিঃসন্দেহে চাইবে এবং তিনি খুশি যে দল জিতেছে, কারণ একটা ম্যাচ ড্র করার পর যখন এমন একটা দল আপনি জিতবেন, খুব স্বাভাবিকভাবে আপনার আত্মবিশ্বাসটা বেড়ে যায়। ব্রাজিল এখন আত্মবিশ্বাসী, সমর্থকদের সাপোর্ট রয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা আসলে কি হয় সেটা এখন দেখার অপেক্ষা। যদি ব্রাজিল ড্র করে ফেলে তাহলে আবার ব্রাজিল খুব বড় একটা ব্যাকফুটে চলে যাবে, কারণ সেক্ষেত্রে ব্রাজিলকে পরবর্তী রাউন্ডে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে, সেটা ফ্রান্স কিংবা নেদারল্যান্ডে হতে পারে। তো ব্রাজিল নিঃসন্দেহে সেটা চাইবে না, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা পরের রাউন্ডে যেতে চাইবে। আচ্ছা, মাহফুজ ভাইয়ের কাছে আমার যে প্রশ্নটা, সেটা হলো যে ব্রাজিলের যে খেলার যে ধরন লাস্ট 2 ম্যাচে আমরা দেখতে পেয়েছি, সেই অনুযায়ী আসলে তারা সামনের দিনগুলোতে মানে নকআউট পর্বে বলেন শিরোপার কতটা কাছাকাছি যেতে পারবে, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা জানি নেইমারের একটা ভক্ত আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আছে, সো এই ভক্তের যে শোরগোলটা, হ্যাঁ, নেইমারকে মাঠে নামানোর পর্যন্ত, না দেখা পর্যন্ত তাদের এটা আসলে কেমনভাবে কাজ করবে, এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে, ধরেন মেসিকে যেভাবে সাপোর্ট করছে পুরো টিমটা ধরে, সেভাবে আমরা কিন্তু পর্তুগালের ক্ষেত্রে রোনালদোকে সেভাবে সাপোর্ট পাচ্ছি না, তো নেইমার নামলে কি সেভাবে সাপোর্টটা পাবে কিনা? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে কি যে আনচেলত্তির মানে বয়স এখন 67, রাইট। তার ঝুলিতে কি নেই? তিনি এই এখন যেই ব্রাজিল টিমটা, এই টিমটা যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন, আমার ধারণা ওই সময় হচ্ছে গিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ব্রাজিলের অবস্থান ছিল 5 কিংবা 6 বাছাই পর্বে, সেখান থেকে তিনি 3-এ শেষ করেছেন। এবং তার শুরু থেকে একদম ওই বাছাই পর্বের জার্নি পর্যন্ত তিনি মোটামুটি ভাবে একটা মানে ছন্ন ছাড়া দলকে নিয়ে সামনে এগিয়ে গেছেন। এবার আসেন যে হচ্ছে যে একই পজিশনে আপনার যখন 2জন কিংবা 3জন ফুটবলারের ইনজুরি থাকবে, তখন আপনি ওই কোচের মাথা ঠিক থাকবে না, এটা খুবই স্বাভাবিক। আপনি লাস্ট ম্যাচে যদি হাইতির এগেনস্টে ম্যাথিউস কুনিহাকে তিনি ইগর থিয়াগোর বদলি হিসেবে নামিয়েছিলেন, প্রথম ম্যাচে ইগর থিয়াগো স্টার্ট করেছিলেন। ম্যাথিউস কুনহার ম্যানচেস্টার ইউনাইটেডে তার যে ইফেকশন, হ্যাঁ, সেই ইফেকশনটা হচ্ছে গিয়ে এই ব্রাজিল টিমে মোটামুটি এখন দৃশ্যমান, যে আসলে সে কোন পজিশনে খেলে। তাকে আপনি নাম্বার 7-এ খেলাতে পারবেন, ফলস নাম্বার 9 খেলাতে পারবেন, তাকে আপনি বক্সের পেছনে খেলাতে পারবেন, অ্যাটাকিং মিডে খেলাতে পারবেন, মেন স্ট্রাইকার হিসেবে খেলাতে পারবেন। এখন প্রসঙ্গ হচ্ছে কি ওই দিন কোন ফরমেশনে খেলেছিল? 4-2-3-1 শুরু করেছিল। 4-2-3-1 শুরু করার পরে 10 মিনিটের মধ্যে যখন হাইতির খুব ডিপ ডিফেন্ডিং এ চলে গেছে, তখন ফরমেশন চেঞ্জ করে 4-3-3 চলে গেছে। এবং তারপরে দেখবেন যে হচ্ছে গিয়ে ব্রাজিলের খেলাটা কোন লেভেলে তারা পুশ করেছে।
হাইতি সেখানে ধরে রাখতে পারেনি। মজার বিষয় হচ্ছে গিয়ে যে প্রথমার্ধের পরের 15 মিনিট, মানে প্রথমার্ধের পরে সেকেন্ড হাফে ব্রাজিল আনচেলত্তি পুরো টিমকে সেফ ফুটবল খেলিয়েছে, কারণ তার প্লেয়ার ইনজুর্ড, তার নেইমার ইনজুরিতে, নেইমারকে পরের ম্যাচে খেলাতে পারবে কি পারবে না সেটা নিয়ে তখনও তিনি কনফিউজড। এটা পরে ম্যাচের পরে হচ্ছে কি তিনি ডিক্লেয়ার করেছেন বিকজ অফ একটু বড় মার্জিনে, হয়তো বা সেদিন কিন্তু 6টা গোল হয়েছে টোটাল, 3টা গোল বাতিল হয়েছে আর বাকি 3টা গোল ম্যাথিউস কুনা 2টা দিয়েছে, ভিনি 1টা দিয়েছে। তো ওই 6টা গোলের মধ্যে আপনি দেখেন এন্দ্রিক নেমে এন্দ্রিক গোল দিয়েছে, যে এন্দ্রিককে হয়তো বা অনেকে ভেবেছে যে এবারের ওয়ার্ল্ড কাপে তার আসলে সুযোগ পাওয়ার চান্স কম। রায়ান ভিতরের কথা বলবো, বোর্নমাউথের আউটস্ট্যান্ডিং ফুটবলার, বলা হচ্ছে ব্রাজিলের নেক্সট স্টার, তার ইফেকশনটা দেখেন। সো আনচেলত্তির কাছে অনেকগুলো অপশনস আছে। আনচেলত্তি কোন সময় কোন প্লেয়ারকে কোন জায়গায় কিভাবে খেলাবেন এটা অপোনেন্ট জানে না। সো ব্রাজিলের এগেনস্টে খেলতে হলে স্কটল্যান্ডের আগে আনচেলত্তিকে রিড করতে হবে যে তিনি আসলে কাকে খেলাবেন। এখন বলা হচ্ছে নেইমারকে খেলাবেন, নেইমার আসলে স্ট্রাইকিং পজিশনে খেলবেন না, নেইমার এমন জায়গায় খেলবেন যার পেছনে 2জন ফুটবলার তাকে সাপোর্ট দিবে, নেইমারের কাজটা যাতে ইজি হয়ে যায়। আমার ধারণা স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার যদি শুরুর একাদশে খেলেন, নেইমার একটা গোল করবেন, গোল না করলেও অ্যাসিস্ট করবেন। আর যদি আমার এটাও ধারণা যে যদি তাকে খেলানো হয় শুরুর একাদশে খেলিয়ে প্রথমে উঠিয়ে নেবে, অথবা ম্যাচের এমন সিচুয়েশনে নামাবে যে সময় সে গেম চেঞ্জার। এখন ডিপেন্ডস অন মানে স্কটল্যান্ডের এগেনস্টে ব্রাজিলের ফ্রন্ট লাইনকে স্কটল্যান্ড কিভাবে রিড করে এবং কিভাবে হচ্ছে গিয়ে তাদেরকে থামায়। আমার মনে হয় ব্রাজিল আনচেলত্তি এবার নেইমারকে মানে 30 মিনিট অথবা 40 মিনিটের বেশি মাঠে রাখবেন না, যখন একটা সেফ সাইডে চলে যাবেন। এটা গেল নাম্বার 1। আর আপনি যদি ব্রাজিলের প্রথম ম্যাচ দেখেন, এই হাইতির এগেনস্টে দেখেন, মরক্কোর এগেনস্টে ম্যাচের একটা ডিফারেন্ট মুডে তারা খেলেছে। সেকেন্ড হাফে খেলাটা স্লো করে দিয়েছে, প্লেয়াররা যাতে ইনজুর্ড না হয়, খুব সেফ সাইডের ফুটবল খেলেছে। কারণ আপনি 3-0 গোলে মানে জিতবেন মোটামুটি নিশ্চিত, কারণ আপনার প্লেয়ারদের ওই ধরনের একটা ইন্টেন্সিটি তৈরি হয়েছে। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে যে আপনার বেঞ্চে যে প্লেয়াররা আছে তাদেরকে আপনি ওয়ার্ল্ড কাপের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিলেন। এন্ড্রিককে নামিয়েছেন, রায়ান ভিতরকে নামিয়েছেন, নেইমারকে নামালে আপনি ওই কম্বিনেশনটা একদম ফুল প্যাকড একটা প্যাকেজ নিয়ে আপনি হচ্ছে গিয়ে রাউন্ড অফ 32-তে যেতে পারবেন। প্রসঙ্গ হচ্ছে গিয়ে হাইতির লাস্ট ম্যাচ হচ্ছে গিয়ে মরক্কোর সঙ্গে, এবং মরক্কো হচ্ছে গিয়ে এখানে চাইবে যে একটা বিগ মার্জিনে জিততে। ব্রাজিলের জন্য এটাই হচ্ছে গিয়ে কনসার্ন জায়গা, আর কোনো কনসার্ন জায়গা নেই। যদি হাইতি ওই ম্যাচে মরক্কোকে হয়তো বা 1-0 গোলে থামিয়ে দিতে পারে, কিংবা হচ্ছে গিয়ে 1-1 গোলে ড্র করে ফেলতে পারে, তাহলে ব্রাজিলের জন্য কাজটা অনেক সহজ। আমার ধারণা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল একটা বড় মার্জিন নিয়েই ঘুরে দাঁড়াতে পারে, মাঠ ছাড়বে, আই থিংক।